অনেক ঘটনা আছে, কাহিনী আছে, সেটা স্যারের মুখ থেকে শুনবো। এবং স্যারের প্রচুর এক্সপিরিয়েন্স আছে। এবং আরো বড় ব্যাপার, স্যার কখনো সেকেন্ড হয়নি। ক্লাসে যখন পড়াশোনা করতাম, রামকৃষ্ণ সেনের কৃতি ছাত্র মধ্যে উনি একজন। তো এখানে স্যারকে আমরা পেয়েছি, আমরা খুব গর্বিত। এবং স্যারের বিজনেসের মধ্যেই আছেন একজন বড় মহারথী, ব্ল্যাক ডায়মন্ড র্যাঙ্ক। এবং আমার খুব আইডল, একজন ইন্সপিরেশন পাই স্যারের থেকে। আমার অনেক ইন্সপায়ার্ড হই স্যার দেখে। এবং প্রত্যেকটা কথা বানের মতো আর কি। চলুন স্যারকে ডেকে নিই ক্লাপিং এর মাধ্যমে, বিগ ক্লাপিং এর মাধ্যমে ডেকে নেবো আমরা। Please welcome Mr. Kevin Modi sir, Black Diamond Rank Achiever from Korea. স্যারকে ওয়েলকাম করার জন্য, ভ্রমণ করার জন্য ডেকে নেবো আরো একবার ডাকি স্যার। স্যার প্লিজ আসুন। জোরদার থ্যাংক ইউ সো মাচ। আর মিস্টেক চলছে, আমি না এগুলো বেশি পড়তে পারি না বেশিক্ষণ। সবাই সিদ্ধান্ত নিয়ে বলছিল, আমিও বসে বসে ভাবছিলাম সিদ্ধান্ত ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। আপনি দেখবেন বাড়িতে যখন কোনো অনুষ্ঠান থাকে তখন মেয়েদের, বিশেষ করে আর কি মহিলাদের শাড়ি কিন্তু থাকে না আলমারিতে। মানে আমি আমার বাড়ির কথা বলছি, আলমারিতে ওয়ার্ড্রপের একটা সাইড ছিল আমার জন্য, একটা সাইড ছিল আমার মিসেসের জন্য। আমাকে বললো, তোমার কিন্তু অনেকগুলো স্যুট হয়ে গেছে, তুমি বাইরের ঘরে যে ওয়ার্ড্রপ আছে ওটা নাও। মানে ওর পুরোটাই চাই। কিন্তু যে কোনো অনুষ্ঠান হোক, সবার আগে বক্তব্য হচ্ছে আমি কি পরে যাব, শাড়ি তো একটিও নেই। এরা কতজন এর ভুক্তভোগী একটু বলুন তো, হাত তুলবেন। শাড়ি থাকে? আচ্ছা, মহিলা যারা আছে তাকে জিজ্ঞেস করছি, সত্যি কি অনুষ্ঠানে যাওয়ার মতো শাড়ি আছে আপনাদের কাছে? শাড়ি কিনে দাও, শাড়ি কিনে দাও। কি ঠিক কথা, মানে কোন জামাটাকে আজকে ধন্য করবে, আমি বুঝতে পারি ব্যাপারটা। তো যাই হোক, সেদিনকে হঠাৎ নিজের আলমারিতে যে জামা কাপড় গুলো আছে সেটাকে আর ধন্য করার ইচ্ছে হয়নি। দোকানের শোকেসে যেগুলো আছে সেটাকে ধন্য করার জন্য একদিন দোকানে যাওয়া হয়েছে। তুমি শাড়ি কিনে দাও না, শাড়ি কিনে দাও না। এবার শাড়ির মধ্যে কোনটা ভালো? হলুদটা ভালো, না নীলটা ভালো, না আকাশিটা ভালো? মানে খুব কনফিউজড, কোনটা নিই বলো তো? এই হলুদটা? হ্যাঁ নাও। না হলুদটা ঠিক ভালো লাগছে না, এই আকাশিটা দেখো তো। হ্যাঁ এটাই নাও। একবার হলুদ একবার আকাশি, তুমি কিছু দেখছোই না, সবাই দেখে হ্যাঁ বলছো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে লালটাই নাও, লালটা কিন্তু ভীষণ ভালো বানাবে। এবার সেলসম্যান যে ছিল সে তো আরো এক কাটিও, বৌদি এটা নিয়ে যান, যা লাগবে এটা তো আপনাকে মনে করেই তৈরি করেছে। আমার তুমি বলো কোন দুটো? আমি ঠিক বলতে চাচ্ছি, তুমি বলো কোনটা হবে। এটা এই তিনটের মধ্যে যে কোনো একটা, যারা যেটা নেবে সেটাই ঠিক আছে। দাম কত? ওই যে দাম হচ্ছে, এটা হচ্ছে 1000 টাকা, এটা 1500 টাকা, এটা 2000 টাকা। দাম বেশি হয়ে যাচ্ছে। 1000 টাকার ভেতরে দেখো, আমি সব সময় দেখেছি যে একটা অদ্ভুত ক্ষমতা আছে, মানে লাক্সারি কোয়ালিটির জিনিস বাজেট প্রাইসে আসতে হবে। আমার জিনিস চাই কিন্তু একদম, কিন্তু দামটা হতে হবে এর মধ্যে। দুটোই চয়েস আমার, জিনিসও হবে আমার চয়েসে, দামও হবে আমার চয়েসে। দোকানদার কোথায় পাবে? তার স্টকেও নেই। সে মোটামুটি কালোর উপরে নীলের উপরে কালো করে যাই হোক কিছু একটা দেখালো, ও লোক আপনি কোনটা নেবেন বলুন, এই দুটোই 1000-এর মধ্যে করে দেবো। আপনি প্রথম কাস্টমার। আর একটা দোকান আছে, তারা সারাদিন ধরে বই নিয়ে করে, বৌনি। হ্যাঁ, সারাদিন ধরে যখনই আপনি বলছেন আপনি আমাদের বৌনিটা করে যান, ওদের বৌনি আর শেষ হয় না।
যাই হোক আমি বললাম যে ঠিক আছে চলো একটা শাড়ি নিয়ে যাওয়া যাক। বলছে কোনটা নেবো বুঝতে পারছে না, হলুদটা না লালটা, হলুদটা না লালটা। লাস্টে ভাবলো যে না হলুদটাই নেই। হলুদটা নিয়ে জাস্ট দোকান ছেড়ে ফুটপাতে বুঝলে ঢুকে গেলাম। লালটা যা ছিল না, লালটাই মনে হয় ঠিক ছিল। আমি তো বলেছিলাম তোকে লালটা নিতে। প্লিজ যাও না প্লিজ, আমি যেতে পারবো না। আবার দোকানের ভেতরে ঢুকে, দাদা এই হলুদটা না ওই লালটা চাই। ঠিক আছে তাহলে লালটা নাও। এবার লালটা নিয়েছে, লালটা নিয়ে বাড়িতে গিয়ে রাখা আছে। হঠাৎ রাত্রেবেলা কি হয়েছে মনে পড়েছে শাড়ি পরা, বুঝলে হলুদটাই ভালো ছিল। লালটা পুরো ঠকা হয়ে গেল ভাই। এই হলুদটা ভীষণ ভালো ছিল বুঝলে। তুমি যাও, তোমার এসে কিন্তু আমি গিয়ে ফেরত দিয়ে এসছি, এবার তোমায় যেতে হবে। ঠিক আছে, এবারে হাজবেন্ড গেছে, মানে ধরুন আমি গেছি ফেরত দিতে। ফেরত দিয়ে যখন লালটা নিয়ে চলে এলাম, তো একটা অনুষ্ঠানে যাওয়ার আগে লাল শাড়িটা বের করে বলছে তুমি যাই বলো হলুদটাই ঠিক ছিল। মজার আবার কেনার পরে আবার ওই 1000 টাকা দিয়ে শাড়িটা কিনে বাইরে বেরিয়েছে, বলছে আমরা কি বোকা না, একদম দরদাম করতে পারি না। ও 1000 টাকা বললো আর অমনি দিয়ে দিলাম, আর একটু কম বললে আর একটু কমেও পাওয়া যেত। বুঝলেন সিদ্ধান্ত, এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আর রাকিবদা বলছে নাকি 5 বছরের সিদ্ধান্ত। কে কবে নিয়েছিল সবাই নিতে পারবে না। সিদ্ধান্ত শুধু এদিক ওদিক এদিক ওদিক, আর সবসময় মনে হচ্ছে ওইটা ভালো, এই পাশে যে কোম্পানিটা হয়ে গেল ওটাই ভালো ছিল, ওইখানে ভালো হতো। আর না হলে তুহিনদার টিমে চল, দারুণ শেখাবে। আমি আপনাদেরকে বলতে পারি টিম আমার টিমেও প্রচুর ফেলিউর আছে, সবার টিমই আছে। মাস্টারের জন্য ছাত্র ফার্স্ট হয় না, ছাত্র তার নিজের কোয়ালিটিতে ফার্স্ট হয়। যেখানে আছেন বেস্ট জায়গায় আছে, আপনার জন্য ওই জায়গাটাই বেস্ট হবে, তাই আপনাকে পাঠানো হয়েছে। আপলাইন চেঞ্জ করে কিছু না, কে নিজের বাবা মাকে চেঞ্জ করতে যায় ভাবুন তো। বাবাটা না ভালো না, বাবাদেরকে বললে বাবারা খুশি হবে, উল্টোটা বলে মা ভালো, ঠিক বলেছিস আমি জানি, অনেক কষ্ট করে অ্যাডজাস্ট করছি 25 বছর ধরে। 25 বছর আর কিন্তু ক্ষমতা হয়নি, এখনো বাথরুমে ঢুকে গামছা কোথায় গো, নিজের গামছাটা কোথায় আছে তাই জানে না, তাই না? তারপরে হচ্ছে আমাদের ভীষণ গায়ে জ্বালা ধরে লোকের কথা, আমাকে গাধা বলেছে। দেখুন যখন ও গাধা বলেছিল তখন কিন্তু আপনি গাধা ছিলেন না, কিন্তু যখন আপনি ভাবলেন আমাকে গাধা বলেছে, এইবারে কিন্তু আপনি গাধা হয়ে গেলেন। ও তো গাধাই বলেছিল, আপনাদের কেউ গাধা বললে কি আমি গাধা হয়ে যাই? যখন চাকরি করতাম কিছু কিছু ভিখারিদের না মারাত্মক ট্রিক্স থাকে, বা জানি না খোঁচাও বোধহয় হতে পারে। বলে রাজাবাবু একটা টাকা দেবেন। রাজাবাবু কাজ করি ভাই, চাকরি করি, রাজাবাবু কোথা থেকে? ভালো লাগতো অবশ্য যে কেউ না কেউ রাজা ভাবছে। আবার এখন মনে মনে ভাবি যে খোঁজা দিয়েছিল। তো সেই আর কি, ও রাজাবাবু বলাতে আমি রাজা হয়ে যাইনি, কিন্তু এটাও ঠিক বুঝলেন কিনা, চাকরি বাকরি তো করতাম, হঠাৎ কি হলো কি জানি মনে হলো যে চাকরি বাকরি করে হবে না। এবং আমি আপনাদেরকে বাস্তব কথা বলছি, মাসে 30,000 টাকা যদি বেতন পান, কজন আছেন যে মাসে 30,000 টাকা বেতন পেলে একটা চাকরি করতে রাজি থাকবেন? হাত তুলবেন। মানে আমি অনেস্টলি জানতে চাইছি, তো আমাদের ঘরের লোক সবাই নাকি? হাত তুলুন না।
অভিজিৎ হাত তুলেছে। আর কেউ? 30,000 টাকা যদি বেতন বাড়াতে চায়, বাড়িয়ে দিলাম একটু, 40,000 টাকা বেতন পেলে কে কাজ করবে? 40? আই হাত তুলেছে, একটা পাবে। 50? আচ্ছা, 60? 70? 80? আমি দেখছি যে প্রত্যেক জিনিসে তো বিক্রি হয়, তার দামটা কি বোঝাচ্ছে? অলরেডি 30 পায়, তারপর নিচে নিচে মরিও করব। আচ্ছা, 30 পায় ও নিচে মনে করবে, 30 এ পোষাচ্ছে না, লোকই কোথায়? সরি, হ্যাঁ মজা করছি। এর বাস্তবটা বোঝার চেষ্টা করি। 1 লাখ টাকা, 30,000 টাকা চাকরি, আপনার যখনই ইনকাম বাড়ে আপনার কি হয়? খরচ বেড়ে যায়। ওই কারণ 10,000 টাকার ইনকাম, তার খরচ কেমন? কষ্ট মষ্টে 10,000 টাকার ভেতরে। এবার তার যদি ইনকামটা বেড়ে 20,000 হয়, তাহলে কি তার 10,000 টাকা সেভিংস হবে নাকি? তখন দেখবেন কষ্টে মষ্টে যাচ্ছে 20,000। আবার ইনকামটা বেড়ে 30,000 হলো, তখন দেখবেন যে কষ্ট করে যাচ্ছে 30,000। অর্থাৎ আপনি যত ইনকাম করুন, আমি ফ্যাক্ট বলছি, কিছুই হবে না। এবার 30,000 টাকা, আপনি এখন কলকাতাতে, আমার ঘর দর কিছু ছিল না, একটা বাড়ি ঘর করতে কত টাকা খরচা হবে? মিনিমাম 50 লাখ টাকা। আরে ধরলাম যদি 30,000 টাকার মধ্যে আমি 20,000 টাকা খরচা করি, 10,000 টাকা জমাই, তাহলে বছরে জমবে কত? 1,20,000। তাহলে 50 লাখ জমাতে আমার কত বছর লাগবে? বয়স 40 বছর বয়স। আমি 32 বছর বয়সে দেখলাম ব্যাংকে কিছু নেই, তার মানে 72 বছর বয়সে আমি বাড়ি করতে পারি। আচ্ছা, 72 বছর বয়সে গেলে তখন কি বাড়িটার দাম 50 লাখ টাকা থাকবে? তাহলে কি হবে? অদ্ভুত খেলা। পরের জন্য ভুলে কয়েকটা ইট কিনে এনে রাখবো, পরের জন্য আবার কিছু ইট কিনবো, কিন্তু লোকেরা মানলে হয় যেটা আমি কিনে রেখেছিলাম। সে কুড়োর কলের মতো, সামনে একটা ঝুলছে আর আমি এগিয়ে যাচ্ছি, কিছুতেই পাই না। কি বুঝলেন না? তা আমি হঠাৎ করে ভাবলাম যে এই নেটওয়ার্ক মার্কেটিং আমাকে করতেই হবে। আপনাদেরকে এই সত্যি একটা কথা বলি, এই যজন জয়েন করেছে না, কেউ মরিঙ্গোর প্রোডাক্ট দেখে, প্ল্যান দেখে জয়েন করেনি। আমি আপনাকে হলপ করে বলতে পারি, সবাই জয়েন করেছে নিজের জীবনে একটা গল্প আছে বলে। আপনি আপনার প্রোডাক্টের থাকলে আপনার কি? আপনি আপনার মেয়েকে ভালো স্কুলে পড়াবেন, ভালো এডুকেশন দেবেন, তাই জয়েন করেছেন। বিজনেস প্ল্যান প্রোডাক্টের স্বপ্ন জড়িয়ে আছে, সেটা দেখে নিয়েছি। ঠিক কথা, তার জন্য ফাটি হাত তালি। কিন্তু আমি আজকে এটা আপনাদেরকে মানে ডিক্লেয়ার করে গেলাম, মরিঙ্গোতে ধরুন কোন রকম ম্যাচিং বোনাস দেবে না, কোনো মোমেন্টাম বোনাস দেবে না, কোনো ইনকাম দেবে না, প্রোডাক্টটা এই একই থাকবে। আপনি করবেন? কেন করবেন না? কারণ আপনি তাহলে প্রোডাক্ট দেখে করেননি। আপনার জীবনের একটা গল্প আছে, সেই গল্পটা দেখছে যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা দিলে কিছু হবে, আমার গল্পটা জীবনে যেটা আছে সেটা পূর্ণ হবে। প্রত্যেকটা লোকেরই একটা ইন্ডিভিজুয়াল গল্প থাকে। সেই গল্পটার জন্য গল্পটা যার যার যেমন লেভেলের হয়। আমার লেভেলে ছিল যে আমার মা বাবা, আমি একমাত্র সন্তান, তারা সারাটা জীবন আমার জন্য দিয়ে চলে গেছে কি করে আমি ভালো করে পড়াশোনা করব, আমার এডুকেশন যেন কমতি না হয়, সারাটা জীবন শুধু স্যাক্রিফাইস করে গেছে। বাবা নেই, হঠাৎ করে চলে গেল। মা কখন চলে যাবেন তার আগে মায়ের একটা বাড়ি দেওয়া, নিজের ঘরে থেকে উনি যেতে পারলেন, কমসে কম এই জায়গাটা দেওয়াটা ছিল আমার প্রাইমারি গল্প। সুতরাং আমি আর দেরি করিনি, আমি নেটওয়ার্ক মার্কেটিং এ চলে এলাম, চাকরি বাকরি ছেড়ে দিয়ে। পাড়ার বন্ধু বান্ধবরা ছিল, স্যার বলেছিল 2 মিনিট, আমি বেশি সময় নিয়ে নিচ্ছি, আমাকে সময় হলে বলবেন। ঠিক আছে। তো ওরা প্রায় আমাকে ফোনটা দিত, কিরে গাড়ির চাকা কোথায়? আমি যখন রাস্তা দিয়ে যেতাম ওরা জিজ্ঞেস করতো গাড়ির চাকা কোথায়, অমুক গাড়ির দাম কত, গাড়ি হর্ন দিলে আওয়াজ কেমন হয়, বিভিন্ন কথা। কিন্তু সেই গাড়ির কথাটা বারবার ঘুরে ঘুরে আসে।
2013 সালে আমি মনিকো জয়েন করি। 2014 সালে এবার কি হচ্ছে, আমি একা বলছিলাম যে আমি গাড়ি করব গাড়ি করব গাড়ি করব বাড়ি করব, তো ভগবানের কানে গুঁতো ছিল না। এবার এরা সবাই মিলে এত প্যাক মেরেছে আমাকে, সব ভগবান শুনেছে, শুনে বলো তথাস্তু বিদায়। 2013 সালে জয়েন করলাম, 2014 সালে প্রথম ওই যেখানে যে ঠেকটাতে ওরা বসে গল্পগুলো করে সেইখানে এসে প্রথমে একবার গাড়ির হর্নটা দিলাম। আপনি ভাবতে পারবেন না, মানে সিরিয়াসলি হর্নটা ওদেরকে মানে দেখে জেনে বুঝে দিইনি, বাট সামহাও হয়ে গেছে। লাইফে এরকমই থাকে, আপনি একটা জিনিস ভাববেন, লোকেরা তার বিরোধিতা করতে পারে, আপনাকে আপনার জায়গায় স্টিক থাকতে হবে। ওইরকম ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন করে কিছু হয় না। নিজের জীবনের গল্পটাকে বুঝুন। আমি বললাম না, প্রত্যেকটা লাইফে একটা করে গল্প থাকে। সময় আমি বেশি নিচ্ছি, কিন্তু আমি গল্পটা বলি শেষ করব। এই গল্পটা হচ্ছে একটা অন্য লোকের গল্প, আপনাদের কাহিনী না, অন্য কারো কাহিনী। হয় না যে পড়াশোনা করার পর ইন্ডিয়াতে না একটা রিলে রেস চলে, যে প্রথমে বাবা ঠাকুর দাদা কাজ করেছে, ঠাকুর দাদা কাজ করার পরে বাবা, বাবার পরে ছেলে। রিলে রেস যেমন হয় যে আমি 100 মিটার দৌড়ালাম, ব্যাটনটা নিয়ে অন্য কাউকে দিলাম, সে 100 মিটার দৌড়ালো, তো ছেলে পড়াশোনা করে রেডি। বাবার ইচ্ছা এবারে, বাবার রিটায়ারমেন্টের সময় হয়েছে, ছেলে এবারে সংসারের জোয়ালটা ধরবে। ছেলে এবার 2-1টা জায়গায় ইন্টারভিউ দিয়েছে, কিন্তু খুব একটা সুবিধা হয়নি, চাকরি বাকরি পায়নি। এবারে ছেলেকে তো বড় করেছে, রিজেকশন ব্যাপারটা ঠিক করে ছেলেকে শেখায় যে রিজেকশন লাইফের একটা পার্ট। এই এখানে বসে আছে অনেকে এখন খুব উল্লসিত বিমল স্যারের বক্তব্য শুনে, রাকিব স্যারের বক্তব্য শুনে, রাধেশ্যাম স্যারের বক্তব্য শুনে, অলোক স্যারের বক্তব্য শুনে, এই মঞ্চে লাখ টাকা ইনকাম করা লোকেদেরকে দেখে সবাই খুব এক্সাইটেড। ওরা ভাবছে একটা সাধারণ ছাপোষা ঘরের ছেলে যদি এখানে এসে 1 লাখ টাকা ইনকাম করতে পারে, আমিও পারি। কিন্তু যেই মার্কেটে যাবে, 2-1টা রিজেকশন আসবে, অমনি হাওয়া শেষ শেষ। তারপর থেকে দেখবেন মাঝে মধ্যে ফোনেও পাবেন না। ফোন করছেন, হঠাৎ করে এক্সাইটেড ছিল, ফোন করছেন, ফোন তুলছেন, আচ্ছা প্রোগ্রামে আছে, আবার ফোন করলেন, সেই প্রোগ্রাম আর শেষ হচ্ছে না, ফোন আর পাচ্ছেন না, হাওয়া। কার কার সাথে অভিজ্ঞতা হয়েছে? তার কারণটা কি? কারণটা হচ্ছে রিজেকশন মানুষ সহ্য করতে পারে না, বলেছে আমাকে। এই না বলার ভয়ে কি হচ্ছে, টেবিল ফ্যান দেখেছেন? টেবিল ফ্যান কিরকম করে, একটা জায়গায় দাঁড়িয়ে সবাইকে হাওয়া দিয়ে যায়। এবার যখন কলেজে পড়তো, সামনে তো অনেক সুন্দরী মহিলারা গেছে, ও তখন টেবিল ফ্যানের মতো ওরকম। কিন্তু পাছে না বলে দেবে, সেই জন্য ভয় আর বলাও হয়নি যে শোনো তোমাকে আমি ভালোবাসি, শুধু টেবিল ফ্যানের মতো লেগে গেছে। তারপর একদিন পানের দোকানে দাঁড়িয়েছিল, একটা বাচ্চা ছেলে এসে মামা বলে জামাটা টেনেছে, বলে মামা, বলে হ্যাঁ এই তো আমার মা, বলে ও আচ্ছা। বুঝলেন না, বুঝলেন না, শুধু রিজেকশনের ভয়, পাছে লোকে না করবে। তো সেই ছেলেটাও 2-1টা ইন্টারভিউতে গেছে, রিজেকশন হয়েছে, যে তোমাকে নেবো না, ব্যাস বন্ধু বান্ধব হ্যানা ত্যানা ওইখানে বসে আছে, ওদের সাথে বিড়ি খায়, সিগারেট খায়, আর এখানে সেখানে ঘুরে বেড়ায়, অমুক দিন পার্টি সমুক দিন নিয়ে। এদিকে সংসারের অবস্থা খারাপ, বাবা রিটায়ারমেন্ট হয়ে গেছে, সংসারের অবস্থা একেবারে খারাপ। বাড়িতে বাবার সাথে ছেলের দেখা হলেই ঝামেলা শুরু। কিরে তোর চাকরি কি হলো? ঘর থাকলে তুমি সবসময় চাকরি বাকরি করো না, তুমি কি করলে আমার জন্য বলো? সারাদিন বাপ ছেলে দেখা মানি ঝামেলা। মা কোন রকমের সামনে দাঁড়িয়ে, তোমরা কি করছো, এত বড় ছেলে কেউ বকে? ছোটবেলায় তো এরকম হয়েছে, ছেলে যখন পরীক্ষায় ভালো নাম্বার পায়নি, বাবা ধরেছে, মা সামনে চলেছে, হ্যাঁ আমার ছেলে ঠিক পারবে। মারাই এরকম হয় কি? মারা এরকম হয় না? তো মায়ের জন্য ফাটি হাততালি হোক। কত মা নিজের মায়ের জন্য হাততালি দিচ্ছে, দেখে মনে হচ্ছে না নিজের মায়ের জন্য হাততালি দিচ্ছেন, কোথায় আবেগ?
নিজের মৃত্যু হতে পারে এটা জেনেও 10 মাস 10 দিন গর্ভে রাখার পরে একটা হাড় ভাঙলে কেমন যন্ত্রণা হয়, সেই রকম 46টা হাড় ভাঙার যন্ত্রণা সহ্য করে বাচ্চাকে জন্ম দেন। তার জন্য হাততালিটা একটু মনে হয় যে একটু লাউডা লাগে। মা সামনে চলে আসে যে না আমার ছেলে ঠিক পারবে, তুমি আর একটু সময় দাও। আর ছেলে এই করতে করতে যাচ্ছে, কেটে যাচ্ছে সময়। এইবারে হঠাৎ করে কি হচ্ছে, যে গ্রুপটা ছিল সেই গ্রুপ থেকে একটা ছেলে চাকরি হয়ে গেছে, আর এই চাকরি পাচ্ছে না। খবরটা শোনার সাথে সাথেই গোটা পেটটা কেন যেন মোচড় দিচ্ছে। ইস, হিংসাতে নয়, চাকরিটা তো সত্যি দরকার আছে, সংসারটা জান না হয়ে যাচ্ছে। আবার একটা ছেলে চাকরি হলো, সেটা আবার এই বিদেশে চলে গেল। এখন আর সেই বন্ধু সাথীটা ওর ভালো লাগছে না, কারণ নিজেকে বেশ ফেলিওর লাগে। এটা কথা আছে না যে বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। আপনি যদি ব্যর্থ হতে চান, আপনি ব্যর্থ মানুষের খুঁজে নিন, এগুলোকে সেটা খুঁজেই নেয়। আর সফল হতে চাইলে সফল মানুষের খুঁজতে হবে, কোথায় সফল মানুষের আছে। ও দেখছে আরে আমার এই গ্রুপ থেকে অনেকে চাকরি পেয়ে যাচ্ছে, ওই গ্রুপ থেকে বাইরে হয়ে। একদিন দুপুরবেলা চিলেকোটার ঘরে, সামনে যে চিলেকোটার ঘর থাকে সেখানে ও শুয়ে আছে। কি করা উচিত ছিল? চাকরি বাকরি খোঁজ করা উচিত ছিল। শুয়ে আছে, হঠাৎ দেখছে পায়ের আওয়াজ সিঁড়ি দিয়ে। ভাবছে বাবা এই সময় স্নান করে লুঙ্গিটা শোকাতে আসে, যদি বাবা দেখে ফেলে আমাকে শুয়ে আছি আবার ঝামেলা। সেই জন্য ও কি করলো, ঘুমানোর ভান করে শুয়ে থাকে। তো সেদিকে বাবা আসেনি, মা এসছে। বাবার শরীরটা খারাপ, মা নিজের শাড়িটা বাবার লুঙ্গিটা দুটো নিয়ে এসে ওই ছাদে শুকিয়ে দিয়ে জানলা যেটা আছে সেই ফাঁক দিয়ে দেখছে ছেলে কি করছে। ছেলে তো গুণি মেরে শুয়ে আছে। মা কিছু বললো না, কিন্তু যে আশা, সেই আশা পূরণ না হওয়া, একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। এই দীর্ঘশ্বাসটা মানে ওর গালে কেউ যেন কষিয়ে থাপ্পড় মেরেছে। ইস, মায়ের চোখ ছোট হয়ে গেলাম। ইস, বলতে বলতে আস্তে আস্তে করে পায়ের আওয়াজটা মিলিয়ে চলে গেল। কিন্তু কফিনের শেষ পেরিকটা হলো একটা দমকা হাওয়া। হঠাৎ একটা বাতাস, সেই বাতাসের দরজাটা, জানলাটা খুলে গেল। আর ওই যে বাবার লুঙ্গি আর মায়ের শাড়িটা শুকানো ছিল, ওটা উঠতে উঠতে জানলার সামনে চলে এলো। ও দেখলো যে বাবার লুঙ্গিটাতে 3টে তাপ্পি মারা। যে লোকটা সারা জীবন মাথা উঁচু করে চলেছে, যে কখনো কারো কাছে হাত পেতে 2 পয়সা নেয়নি, যে সারা জীবন ওর খেয়াল রেখেছে, আজকে তার লুঙ্গিতে 3টে তাপ্পি মারা। নিজেকে আর ধরে রাখতে পারলো না ছেলেটা। বুকের উপরে কেউ যেন উঠে হামানদিস্তা নিয়ে বা বোল্ডার ভাঙা সেই হাতুড়িগুলো, হ্যামারগুলো দিয়ে বুকের উপরে অনবরত কেউ মেরে চলেছে। ও নিজের নিঃশ্বাস, নিজের হৃৎপিণ্ডের আওয়াজ নিজে টের পাচ্ছে। আর শুয়ে থাকা সম্ভব নয়, ছুটে বেরিয়ে গেল। আজকে আর ওর কোনো রিজেকশনে ভয় নেই। আজকে ওকে চাকরি পেতেই হবে। একটা রিজেকশন, 2টো রিজেকশন, 5টা রিজেকশন, কুছ পরোয়া নেই। চাকরি না পেয়ে আজকে বাড়ি ঢুকছি না, তাতেও লাভ হলো না। চাকরি পেল না, পরের দিন আবার গেল, পরের দিন আবার গেল। অনেক জায়গায় না শুনতে শুনতে শেষে একটা জায়গা থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেল। সেই লেটারটা বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে টুকরে কেঁদে উঠলো যে এবারে অ্যাটলিস্ট চাকরিটা হয়েছে, সামনে মাসে টাকাটাতে বাবার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে যেতে পারবো।
গাড়ি বাড়ি সবই আমাদের স্বপ্ন, কিন্তু ওগুলো লাক্সারি। কেউ গাড়ি পেয়েছে বলে কাঁদে না, এই আমার না গাড়ি নেই, কি কাঁদনা হয়েছে কখনো ভাবে? প্রত্যেকটা মানুষের একটা ইমোশনাল ড্রিম আছে, আপনার মধ্যে আছে, আপনি চান সেটা। আপনার গাড়ি বাড়ি আপনাকে তাতায় না, আপনার ওই ইমোশনাল ড্রিমটা আপনাকে তাতায়। আপনি আপনার জীবনের ভিতরে ঢুকে সেই ইমোশনাল ড্রিমটাই খুঁজে বের করুন, কেন আপনি কাজটা করবেন। সেটাই হচ্ছে আপনার কাহিনী, সেটাই আপনার গল্প। আর যেদিনকে সেই গল্পটা আপনি পেয়ে যাবেন, সেদিনকে রিজেকশনেও কুছ পরোয়া নেই। লোকে জয়েন করলেও আপনি দুহাত তুলে নাচবেন না, লোকে ফেল করে গেলেও আপনি দুহাত তুলে নাচবেন না, না বললেও কিছু নয়, কিচ্ছু দেখে যায় আসে না। কিছু লোক থাকে, আমি দেখেছি না, আপনি কখনো নদীর পাড়ে বসছেন, নদীর পাড়ে দেখবেন যে ওই ধরুন স্রোত, আপনাকে ধরুন যেতে হবে, স্রোতটা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, আর আপনি যদি যাবেন বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে আপনি কি করবেন? পাল তুলে দিন, কিছু না করুন, স্রোতের সাথে চলে যেতে পারবেন। ধরুন স্রোতটা হচ্ছে উল্টো দিকে, মানে ডান দিক থেকে বাঁ দিকে, কিন্তু আপনাকে যেতে হবে বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে কি করবেন? মেশিন লাগাতে হবে, হাল ধরে টানতে হবে, স্রোতের বিরুদ্ধে যেতে হবে, তবে কিছু না কিছু করতে হবে আপনাকে। মানে আপনার একটা নির্দিষ্ট প্ল্যানিং থাকা চাই। কিছু লোক কেমন থাকে, ওই দেখবেন আবার কি, যখন আপনি ওই নদীর পাড়ে ঘাটে বসে থাকবেন, তখন কিছু শ্যাওলা, তারা দেখবেন ঘুরতে 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 ওদিকে চলে গেল, আবার দেখবেন ঘুরতে 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 এদিকে চলে গেল। কচুরি পান, কি রে কোথায়? হ্যাঁ এই দিয়ে দিকে, ওদিকে কেন? হ্যাঁ যাচ্ছি। আবার ঘুরতে এদিকে, হ্যাঁ এলাম। হ্যাঁ আজকে 21 তারিখ, আজকে 7 তারিখ, মর্নিং প্রোগ্রামে এলাম, ঘুরতে ঘুরতে এসেছি, দেখা হলো, ভালো, আবার আসলাম। সারা সপ্তাহে কি কোন অ্যাক্টিভিটি? স্যার 5টা জয়েনিং দেবো, 10টা জয়েনিং দেবো, 20টা জয়েনিং দেবো, মানে গণিত, মানে তুমি গণক, জ্যোতিষ, তুমি জানলে কি করে কে জয়েন করবে করবে না? 10টা জয়েনিং দেবো, 20টা জয়েনিং দেবো। আবার কিছু লোক থাকে, তারা হচ্ছে শেয়ানা, স্যার দেখা যাক। কি কেমন আছেন? মোটামুটি, মানে বস সারা তোর কত ক্ষমতা আছে, ভালো আছে না খারাপ আছে বল, মোটামুটি, মানে সবকিছু ধোঁয়াশা তৈরি করে দাও। আমি যখন এসবিআই কর্পোরেটে কাজ করতাম, আমার যিনি বস ছিলেন শাশ্বত দত্ত, আমি এরকম মানুষ খুব কম দেখেছি, প্রচুর কেউ শিখেছি ওনার কাছে। শাশ্বত দত্ত ছিলেন মানে একদম পাংচুয়াল লোক, কথাবার্তা সবকিছুতে ক্লিয়ারিটি, কোনো ধোঁয়াশা উনি পছন্দ করেন। আমি বসের বাইকের পেছনে আছি, তো একটা ক্রসিং এ, মানে ওপাশ থেকেও বাইক আসছে, এপাশ থেকেও আমরা আছি, হঠাৎ দেখা একজনের সাথে দাঁড়িয়ে আছে। কি ভালো আছেন? শাশ্বতা জিজ্ঞেস করলেন। এই চলে যাচ্ছে আর কি। আমি তো বুঝতে পেরেছি আমার বস যা, এ তো ভীষণ লেগেছে। এবারে লোকটা যেটাও যা ছিল ছিল, তারপরে একটা মারাত্মক ভুল করলেন। সেটা হচ্ছে শাশ্বতাকে উনি ডেকে বললেন, স্যার একদিন আসবেন। শাশ্বতা বললেন, তুই বাইকটা ধরো তো। আমি বাইকটা ধরলাম, উনি পড়ি মরি করে রাস্তার উপরে এসে দাঁড়িয়ে, লোকটার সামনে, বাইকটা এখানে দাঁড়িয়ে উনি সামনে নেওয়া। আপনি ডেকেছেন, আমি যাব, আমি খুব আনন্দ বোধ করছি, কিন্তু কবে? ওই একদিন আসুন বললে হবে না, বলুন আমি যাব, আপনি থাকবেন কবে? তো কিছু লোক থাকে আর কি, ধোঁয়াশা দিয়ে চলে। দেখুন এরা হচ্ছে শেয়ানা, এই বিজনেসে শেয়ানারা সফল হয় না, এটা হচ্ছে বোকাদের ব্যবসা। অ্যাকচুয়ালি কি জানেন, শেয়ানারা এটা প্রুভ করে যে ওরা আসলে হচ্ছে বোকা।
আর বোকারা তারা প্রুভ করে যে তারাই হচ্ছে সত্যিকারের চালাক। কারণ যারা বোকা তারা আপলাইনের কথা শোনে, আপলাইন যা বলে সেটা ফলো করে, এবং সেটা ফলো করতে করতে তারা সাকসেসফুল হয়ে যায়। তার মানে চালাক কে ছিল? বোকারাই চালাক ছিল। আর বোকা কে ছিল? শেয়ানা। ওরা তো চালাক বলবে না, ওরা হচ্ছে শেয়ানা। 7 শেয়ানার 1 শেয়ানা, 17 শেয়ানার 100 শেয়ানা, 70 শেয়ানার 1 শেয়ানা, সব এসে নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করে আর নিজেদের বুদ্ধি চালায়। আমি এখানে অনেক নতুন মানুষ এসেছে, আমি সবাইকে শুধু 3টে কথা বলবো। এক, আজ থেকে 3 মাসের মধ্যে, ধরুন আজকে আপনার জয়েনিং, প্রথম কাজ যেটা করবেন, আজ থেকে 3 মাসের মধ্যে কোনো ইভেন্ট মিস করবেন না। এই 3 মাসটা হচ্ছে আপনার অগ্নি পরীক্ষা। যদি সত্যি আপনি সিদ্ধান্ত নেন জীবনে বড় কিছু করার, তাহলে আজ থেকে 3 মাস আপনি কোনো মিটিং ট্রেনিং মিস করবেন না। নাম্বার 1। নাম্বার 2, মরিঙ্গোর প্রোডাক্ট, মরিঙ্গোর প্ল্যান, এতে আপনাকে মাস্টারি হাসিল করতে হবে। মানে আপনার থেকে কেউ ভালো এই প্রোডাক্টটা বলবে না, ইন দ্য সেন্স আপনি যা বলেন তার থেকে ভালো বলবেন। প্রোডাক্টের সম্বন্ধে ভালো করে জানা, প্ল্যানটার সম্বন্ধে ভালো করে জানা, ব্যবসাটার সম্বন্ধে ভালো করে জানা, সিনিয়রদের অ্যাচিভমেন্ট সম্বন্ধে ভালো করে জানা, আপনার টেস্টিমোনিয়াল সম্বন্ধে ভালো করে জানা, কোম্পানির ব্যাপারে আপনাকে যেন আপলাইনকে ফোন করতে না হয়, এতটা আপনাকে জানতে হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবং থার্ড স্টেপ, এক্সিকিউশন। আমি অনেক কিছু জানি কিন্তু আমি কাউকে বলবো না, এইটি করলে হবে না। রিজেকশন আসবে কিন্তু আপনাকে বলে যেতে হবে। যদি এই 3টে কাজ আপনি করতে পারেন, সাফল্য অবধারিত। অনেকটা সময় বেশি নিলাম, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের থ্যাংক ইউ স্যার। গল্পটা শুনবেন, আরেকটা ক্লাবিং হয়ে যায়। চলো, টাইম আমাদের প্রায় কমপ্লিটের পথে প্রোগ্রাম। তো দেখে নেবো আজকের আমাদের শেষ স্যারকে। স্যার দিয়ে শুরু করেছিলাম, আবার স্যারে দিয়ে কমপ্লিট করবো। বুঝতে পারছেন কোন স্যারের কথা বলছি? ক্লাবিংটা কিভাবে দেবো আমরা? মিস্টার রাধেশ স্যার বলুন স্যার, হেলিকপ্টার স্যার বলুন, প্লিজ বলুন স্যার। মিস্টার রাধেশ স্যার বলুন, জয় করুন। আমার গ্রেট 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 লিডার স্যারকে আরেকবার ওয়েলকাম করবো। স্যারকে বলবো আসার জন্য। স্যারকে আরেকবার কম্পিটিশন আরেকবার ওয়েলকাম করে দিলাম। জোরদার কাকে বুঝে থ্যাংক ইউ আপনারা বসুন। আমাদের সময় খুব শর্ট, আমি কিছু মেসেজ দেওয়ার জন্য এসেছি। ফার্স্ট অফ অল বলবো যে যে সেশনটা চললেন এতক্ষণ ধরে, আপনাদের কেমন লাগলো? খুব ভালো, দুর্দান্ত না? দুর্দান্ত। আমরা রিয়েলি এক্সাইটেড নাকি? ওকে ওকে। তো অসাধারণ স্পিকার, বিশ্লেষ বক্তব্য মিস্টার তৈরি মোহাম্মদ স্যারের জন্য একটা বিগ ক্লাব। লিডারশিপ প্রোগ্রাম, লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অনেকে ভেবেছিলেন ট্রেনিং সেশন মানে কিছু তথ্য, কিছু প্র্যাকটিক্যাল থিওরি কিছু পাবো, এরকম না। এটা হচ্ছে লিডারশিপ ডেভেলপমেন্ট, মানসিক ডেভেলপমেন্ট, মানসিক চিন্তা ভাবনা ডেভেলপমেন্ট। এটা হচ্ছে আমরা পেলাম। আমি বসে করে শুনছিলাম ওই যে 3টে তাপ্তি, লুঙ্গির 3খানা তাপ্তি, মানে সেরা, আজকের দিনে সেরা। মনে হয় আর কিছু লাগে না, আর কিছু আমাদের লাগে না, আর কোনো বক্তব্য লাগে না। এটুকু বলবো যে আপনারা এবিএস গ্রুপের সাথে থাকুন, সঙ্গে থাকুন। এবিএস গ্রুপের কিছু সিস্টেম আছে, সেটা আপনারা ফলো করুন। কারণ নাম্বার 1 আমি বলবো, এবিএস গ্রুপের একটা ইউটিউব চ্যানেল রয়েছে। ইউটিউব চ্যানেলে আপনি সার্চ করবেন, ইউটিউবে মারবেন, প্রচুর সব আমাদের বক্তব্য বিভিন্ন জায়গায় আমরা যে সমস্ত তুলে ধরেছি সেগুলো পাবেন। ওখান থেকে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন। আর যদি আপনার মোটিভেশন লো হয়, ওটা আপনি দেখবেন। এটা আর হচ্ছে ওটাকে একটু স্প্রেড করবেন, মানে বন্ধু বান্ধব জায়গাটা শেয়ার করবেন। এটা এবিএস গ্রুপের নিজস্ব জায়গা রয়েছে।
তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে এবিএস গ্রুপের যে সকালবেলা যে মান কি বাত প্রোগ্রামটা হয়, আপনারা কারা আছেন মান কি বাত প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন? ওকে, থ্যাংক ইউ। তো আগামীকাল থেকে আবার মান কি বাত প্রোগ্রাম শুরু হবে। সেই মান কি বাত প্রোগ্রামে আপনি যেমন আসবেন, আপনার ফ্যামিলির লোকটা নিয়ে আসবেন, মানে অর্থাৎ যখন শুনবেন ওটা স্পিকারে দেবেন। অর্থাৎ এই মান কি বাত প্রোগ্রাম যারা বাড়িতে যারা হাউস ওয়াইফ থাকবেন বা কোনো স্টুডেন্ট থাকবেন তাদেরকে আস্তে আস্তে অবগত করতে হবে, তাদেরকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। আর সাথে সাথে আপনার যে গ্রুপ আছে যারা এখনো পর্যন্ত আমাদের এই এবিএস সম্পর্কে মরিমন সম্পর্কে জানে না, তাদেরকে আস্তে আস্তে আপনারা অলরেডি মান কি বাত প্রোগ্রাম, মান কি বাত প্রোগ্রামটা এমন একটা প্রোগ্রাম যেটা সকালবেলা একটা দারুণ ফায়ার আপ করে দেয়। আপনি সকাল 7টা থেকে 8:30 এই সময়টা আপনি যে কোনো কাজ করতে পারেন। হয়তো আপনার ফুলের বাগান আছে, ফুলের বাগানে আপনি জল দিচ্ছেন, তার সঙ্গে মান কি বাত করছেন, সাইক্লিং করছেন, বাজার করছেন, যেখানে যাবেন হাটে বাজারে যেখানে যাবেন স্পিকারটা অন করে দেবেন। কারণ এটাই হচ্ছে আপনার ওই তুইন স্যার বলছিল যে রিজেকশন, অর্থাৎ আপনার ভয়টা কাটানোর জন্য স্পিকারটা অন করে দিতে হবে। আপনি বাজারে গেছেন, ও পাচ্ছে, ও যে সবজি কিনছেন, দাদা কি হচ্ছে মোবাইলে, বলে এটা তো আপনি শোনেননি কখনো, যেটা জীবনে কখনো খাননি এখনো পর্যন্ত, সেই খাবারের কথা হচ্ছে। বলে আমি জীবনে কখনো খাইনি। বলে না, আপনি হাটে বাজারে অনেক বাজার করেছেন, এখনো পর্যন্ত এই খাবারটা খাননি, এই খাবারটার প্রোগ্রাম চলছে। বলে কি খাবার দাদা, বলবে না? বলবে না যে আমরা কি খেতে পারবো? দাদা খাওয়াবেন? ইয়েস না? তো তখন দেখবেন ওখান থেকে এটা অলরেডি আপনি মানুষকে পেয়ে যাবেন। এটা একটা মান কি বাত প্রোগ্রাম রয়েছে। আর রবিবার করে যেটা আমাদের সন্ধ্যার সময় যেটা স্বাস্থ্যকীয় এটা প্রোগ্রাম চালু হচ্ছে। বুধবার দিন আমাদের হিন্দি প্রোগ্রাম চালু হচ্ছে, শুক্রবার দিন আমাদের বিজনেস প্ল্যান নিয়ে চালু হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমাদের কিছু আরো অ্যাক্টিভিটিস গুলো রয়েছে। আপনারা অনেক গ্রুপের আছেন, আমাদের অ্যাকোটিকা প্রোগ্রামটা চলছে। অ্যাকোটিকা প্রোগ্রামটা চলছে, যারা 2 টাইম বিল্ডার হবে হাইয়েস্ট র্যাঙ্ক তারা অ্যাকোটিকা প্রোগ্রামে ফ্রি অফ কস্টে আসতে পারবেন। তো আমাদের ডেট হচ্ছে 1 তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখে, আর 2 তারিখে আর 3 তারিখে আমাদের হচ্ছে এই এবিএস গ্রুপের ফার্স্ট টাইম যেটা ডিরেক্টর এবং লিডারশিপ প্রোগ্রাম হচ্ছে। ডিরেক্টর যারা অনলি ফর ডিরেক্টরের উপরে যারা র্যাঙ্ক আছে, এখনো পর্যন্ত যারা কনসালটেন্ট আছে তাদের চান্স আছে। যেহেতু 1 তারিখে আমরা 2 তারিখে হচ্ছে 2-3 আমাদের মিরিক দুর্দান্ত জায়গা এবিএস গ্রুপে অ্যারেঞ্জ করেছেন। এবিএস গ্রুপের জন্য একটা বিগ ক্লাব চাই বানিয়ে দিয়েছে। তো আমি বলবো যে আপনাদের চান্স আছে, আপনারা কারণ টিকিটটা আপনাদের কেটে নেবে, মানে আপনারা যে সত্যি আপনাদের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, দক্ষতা আছে, ক্ষমতা আছে, চ্যালেঞ্জ আছে, আপনারা অ্যাকশন করতে পারবেন, তার জন্য আপনাকে ফার্স্ট কি করতে হবে, আপনারা টিকিটটা কেটে নিন। কারণ টিকিট পাবেন না, কারণ এখান থেকে নর্থ বেঙ্গল মানে এনজিবি নামতে হবে, এনজিবি থেকে আপনার মিরিক প্রায় 10,000 কিলোমিটার উপরে উঠতে হবে। তো 10,000 কিলোমিটার না, 10,000 ফিটের উপরে উঠতে হবে। সেই কারণে আগে আপনাকে টিকিটটা কাটতে হবে, টিকিট কেটে পাঠিয়ে দিতে হবে। তারপর আপনি র্যাঙ্ক অ্যাচিভ করবেন, আপনাকে কিন্তু এবিএস গ্রুপ আপনাকে অ্যালাউ করবে। সেই কারণে এটা মারাত্মক ওয়ার্কশপ হতে চলেছে সেপ্টেম্বরের 2 তারিখ 3 তারিখ মিরিকে। যারা অলরেডি চাইছেন যে আমরা এবিএস গ্রুপের এই ওয়ার্কশপটা নেব, এটা আলাদা। আজকে যে সেশন ছিল এটা নরমাল, ওটা আলাদা, মানে অলরেডি ডিরেক্টর অ্যাবভ, মানে ওখানে প্রায় আমরা 120 উপরে আমরা বুকিং আমরা পেয়েছি। আরো যদি কিছু আমাদের নতুন এর মধ্যে অ্যাচিভ হয়ে যায় তাহলে প্রায় আমাদের টার্গেট আছে 150 মতো একটা ওয়ার্কশপ করা। সেই কারণে আপনারা চেষ্টা করুন যে যাদের কনসালটেন্ট র্যাঙ্ক আছে তারা ডিরেক্টর র্যাঙ্কে চলে আসুন। এছাড়া যারা অলরেডি ডিরেক্টর তার জন্য কোম্পানির পক্ষ থেকে একটা লিডারশিপ প্রোগ্রাম আছে। কোম্পানির পক্ষ থেকে একটা যে লিডারশিপ প্রোগ্রামটা হয় সেটা হচ্ছে এই মাসে হচ্ছে আপনাকে পারফরম্যান্স দেখাতে হবে। কি নিয়ম, যদি আপনি আগে ডিরেক্টর হয়ে থাকেন সেটা 432 উইকের পর থেকে, তাহলে আপনাকে আর 3 বার কনসালটেন্ট র্যাঙ্ক এই হচ্ছে ডিরেক্টর মাসে আপনাকে অ্যাচিভ করতে হবে 3 বার। তাহলে আপনি কোম্পানি লিডারশিপ প্রোগ্রাম যেতে পারবেন। কোম্পানি লিডারশিপ প্রোগ্রামটা হচ্ছে খুব ভাইটাল, যে আপনি কোন কোম্পানির সঙ্গে আপনি বিজনেস করছেন। আর কোম্পানি এই নিয়ে প্রায় 10 বছর আমি কোম্পানির সঙ্গে রয়েছি, কোম্পানির প্রত্যেকটা লিডারশিপ প্রোগ্রামে আছি, প্রত্যেকটা ট্যুরে আছি। মানে অর্থাৎ আমার এটাই সবথেকে বড় টার্গেট যে অ্যাচিভ করতেই হবে, আর অ্যাচিভার তালিকাতে রাখতে হবে, অ্যাচিভার ক্রিয়েট করতে হবে। তো আমি মনে হয় কোম্পানির কোনো প্রোগ্রাম এখনো পর্যন্ত মিস করিনি, সব প্রোগ্রাম অ্যাচিভ করেছি। তো এখনো আমি চাইছি যে আরো অনেক মানুষকে অ্যাচিভ করাবো। সেখানে এমন একটা জায়গা হতে চলেছে, হয়তো আমি সুইজারল্যান্ডে গেছি, কিন্তু আমাদের ইন্ডিয়াতে এমন কিছু প্লেস আছে যেটা সুইজারল্যান্ড থেকে আর বেটার, আমরা এখন যাইনি। তো
তো সেরকম একটা প্লেস কোম্পানি কিন্তু সিলেক্ট করেছেন। আমাদের কাছে বার্তা এসেছে যে একটা ঐতিহাসিক ওয়ার্কশপ হতে চলেছে, 200 ডিরেক্টর অ্যাবভ নিয়ে ওয়ার্কশপ হতে চলেছে, 200 মানে হেড নিয়ে। তো এটা আমি বলবো যে আপনারা যারা ডিরেক্টর হননি তারা ডিরেক্টর হয়ে যান, যারা ডিরেক্টর হয়ে আছেন 3 বার আপনারা কনসালটেন্ট, যদি আপনি দেখা যায় 2 বার কনসালটেন্ট হয়েছে 1 বার ডিরেক্টর হয়েছে, তাও আপনি যেতে পারবেন, কোনো ব্যাপারই নয়। সেখানে আমি এইটুকু বার্তা ছিল আমার পক্ষ থেকে। সেখানে আপনারা সবাই চ্যালেঞ্জ নিয়েছেন। আর আমার কাছে মনে হয় যে হবে না এই শব্দটা আমার কাছে নেই। না শব্দ নেই, হ্যাঁ শব্দ আমার কাছে আছে। এই হচ্ছে আমার চ্যালেঞ্জ। নেগেটিভ পছন্দ করি না, নেগেটিভ কথা শুনবো না। নেগেটিভ কোনো কে নেগেটিভ কে ভাই তুই কে নেগেটিভ কে বল, এই কথা বলতে পারছেন না আপনারা? কে তুমি কে নেগেটিভ দিতে এসছো? কে তুমি? কে হরিদাস পাল? কে পাড়ার কোথায় কে বুঝছে পটল জিয়া এসে আপনাকে নেগেটিভ করে দিচ্ছে? এ ভালো না? এই কমাস খেয়েছিস ভালো না? কি বলি ভালো না এটা বলি কিভাবে? বলে আমাদের রাধেশ স্যার বলে একটা ছেলে আছে, সে 10 বছর করছে, বলে একটা খাবার খাইয়ে একটা লোককে মারবে বলেছিল। ভালো না? তুমি চলে এসো। খেয়ে খারাপ জিনিস খেলে তো মানুষ মারা যাবে, এসো না? খারাপ জিনিস খেলে কি ভালো না? বলে ভালো যাবে তো? বলে খেয়ে একটু মৃত্যুবরণ কর, যদি মৃত্যুবরণ করি রাধেশ স্যারের কাছ থেকে 2 কোটি টাকা পুরস্কার পাবে। এই চ্যালেঞ্জ গেল। শুধু আপনাকে প্রমাণ করাতে হবে যে আপনি আমাদের ফাইটোসাইনটা খেয়ে মারা গেছেন, ল্যাবে পরীক্ষা করানো হবে। অন্য 20 পিস খেয়ে এসে ফাইটোসাইন নকল উঠে নিলেন, মারা গেলেন। যে বলে রাজসেন্টার 2 কোটি টাকা বলেছে, এত সহজ পরীক্ষা করাবো, পোস্টমর্টম করবো যে ফাইটোসাইন খেয়ে মারা গেছে না বিষ খেয়ে মারা গেছে। বিষ জানেন কি? গ্রো গাছের মাংস খেয়ে আসে, গ্রো গাছের ডিম খাচ্ছে, কি হবে? গ্যাসে নিহাতে হাতুরে নিহাতে বলে দা তোমাদের মরিং খাচ্ছে কি গো? আরে একটা কথা বলি আপনাদের, সময় নেই বোধহয়, লাস্ট ওদের বলেন দেব। আমার ফার্স্ট জীবনের কথা বলি 2013 সালে, আপনাদের বলে দিলাম কি ঘটনা হয়েছিল। একটু আগে বলছিলাম যে মারতে বড় হয়, হ্যাঁ কি না? এই মারতে বড় হয়েছে, তখন জ্ঞান ছিল না, মরিও কি জানি না। লাংস ক্যান্সার পেশেন্ট, সে মারা যাবে, তার কাছে আমি গেছি যে আমাদের এইটা খাইয়ে তাকে বাঁচিয়ে দেবো। ডাক্তার বলে দিয়েছে আর বাঁচবে না 3 দিন। আমি গেছি ডাক্তার সেজে, কাট করে গেছি, গিয়ে বলছি কি ব্যাপার? বলে রুগীটা শুয়ে আছে কেন? বলে দেখেন ডাক্তারবাবু কি হয়। তখন আমার কাছে একটা লাল ব্যাগ ছিল, ডাক্তারদের যে লাল ব্যাগ, ওরা লাল ব্যাগ কিনেছে, ঠিক আছে? কিনে আমি ডাক্তার সেজে গেছি। আমি বললাম ঠিক আছে আমি দিয়ে যাচ্ছি, মোটামুটি 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি দিয়েছিলাম কোথায়? এই ঠাকুরিয়া পঞ্চরাম তলা বলে, তার পঞ্চরাম তলাতে দিয়েছি। তা দেওয়ার পর 3 দিন পরে হ্যাঁ এই কান্তিক স্যার আছে, তো কান্তিক স্যার এই ঠাকুরিয়া থাকেন, ওর উপরে পঞ্চরাম তলা, ওখানে দিয়েছি। তো ঘটনা হচ্ছে 3 দিন খাওয়ার পরে লোকটা মারা গেছে। আর আমি তখন সাগর দ্বীপে প্রোগ্রামে গেছি। তার এক ছেলে ফোন করে বলছে ডাক্তারবাবু কোথায় আছে? আমি বললাম তো আমি এখন সাগর দ্বীপে আছি। বলছে আমার বাবা খুব ভালো আছে, তো একটু আপনি যদি আসেন তাহলে খুব ভালো হয়। তো আমি ভালো, আমি ফিরবো এই সন্ধ্যা 6টা বাজবে, আমি ঠাকুরিয়া নামবো, তাহলে আপনাদের ওখান থেকে আমি আপনার বাবা থেকে চলে যাবো। ওকে। এবার কি হচ্ছে, আমি একটা বস্তি, তো ঠাকুরিয়া বিশাল পঞ্চমতলা বিশাল বস্তি। এবার আমি যাচ্ছি, তো দেখি না দুদিকে সবাই ঢুকিছে, একটা গলি টাইপ আছে, আর দুদিকে লোক দেখি না কাঁথা দাঁড়িয়ে, আর মহিলারা সব ঝাঁটা নিয়ে আছে। বাবা আমি ভিতরে গিয়ে ঝাঁটা নিয়ে আছি, ডাক্তারবাবু আসছে। এবারে সবাই বলতে কই ডাক্তার কই? বলে ওই সে আসছে। বলে রোগী মেরে দিয়ে ডাক্তার কি খাবার খাচ্ছে? বলে আমি তো আমার চুপ করে বসে আছে। এবারে সেই লোকটা যে রোগী, তার মাথার ধারে চুপ করে বসে আছে, আর ওরা
ওনার 3 ছেলে ছিল। এবার এক ছেলে, বড় ছেলে এসে বলছে, ওই লোকটার দোষ কি? ডাক্তার তো বলে দিয়েছে 3 দিন বাঁচবে, বাবার লাংস ক্যান্সার। উনি চেয়েছিল যে প্রোডাক্টটা খাইয়ে যদি বেশি দিন বাঁচা যায়। তো ওনার মেরে কি করবি? এক কাজ কর, ওনার থেকে টাকাটা নিয়ে নে। বলে তখন আমি 15 টাকা পকেটে তাড়াতাড়ি বের করে দিলাম, কারণ সাগরের টাকা দিয়ে। আর প্রোডাক্টটা বলে আমরা আর খাবো না, প্রোডাক্টটা নিয়ে যান। তারা বলছে প্রোডাক্টটা ব্যাগে দিয়েছি, দিয়ে ওই যে সে তো ওই না, সেই নেই রেল লাইন ধরে 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 এসে বাগাতে 3টে ছেলে বলে তারপরে দিন স্যারের কাছে এসেছি, স্যার এই ঘটনা বলছে, কোনোদিন মানুষকে বলবি না আমি এটা সারিয়ে দেবো। আমি বলবো না, বলবি না। পৃথিবীতে কেউ কারো শাড়ি দিয়েছে? তো শাড়ি দিয়ে কথা বলেছি কেন? আপনারা বললেন, বলে এটা ক্যান্সারের ওষুধ। বলে ওটা ক্যান্সারের ওষুধ নয় রে, এটা শরীরে ক্যান্সার সেলকে প্রোটেক্ট করতে পারে, ক্যান্সারের ওষুধ নয়। সেই থেকে ওষুধ বড় আর ডাক্তার সাজি না আমি। সেখানে দয়া করে কেউ ডাক্তার সাজবেন না আর বলবেন আমি ছাড়িয়ে দেবো, এই কথা বলবেন না। আর আমাদের ডিস্ট্রিবিউটর কি করবে? মরণ দশা দিয়ে পড়েছে, বলে খা বাবা খা খা খা। স্যার আমার একটা পেশেন্ট আছে গো স্যার, সব এই কেস করছে, আমার পেশেন্ট খুঁজে বেড়াচ্ছে। আমরা কি সবাই ডাক্তার? তা বলুন, কারণ তো রাইট নেই, স্ট্যাম্পও নেই, সার্টিফিকেট নেই, পেশেন্ট সব পেশেন্ট পেশেন্ট। চোখে কি এই দুটো চোখে মনে হয় না এসি বন্ধ করে দিয়েছে, বলে টাইম শেষ। আর কি বলবো, দুটো চোখে মনে হয় না 5 মিনিট গ্যাস দিচ্ছেন বন্ধ তো, থাক 1 মিনিট কথা বলি। এই দুটো চোখে কি মনে হয় যে সুস্থ মানুষরা যারা সুস্থ হতে চায় তাদের কিন্তু বলতে পারি না আমরা, তবেই বলবো আপনারা ডিস্ট্রিবিউটর। থ্যাংক ইউ।